আমি কালো, তুই মোটা। যেমন আমার নাম দিয়ে রাখছিল রুবেল। হুম। মানে আমার স্টুডেন্টরা জানে, আমার ফ্যামিলিতে হয়তোবা জানে না। আ বা ফ্যামিলি হয়তোবা বলি নাই তেমন একটা। আমার স্টুডেন্ট বা ফ্যামিলি বুঝেও কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের শেপ আস পডকাস্টে। তো আমি শর্টলি একটা কথা বলি যে আমাদের পডকাস্টের মেইন থিমটা হচ্ছে যে আমাদের নিজেদের গল্প শুনে যাতে আপনাদের একটু হলেও উপকার হয়, আপনারা কিছুটা বাস্তবতা সম্পর্কে জানতে পারেন। তো সেটা নিয়ে আমাদের এই পডকাস্টের যাত্রা শুরু হচ্ছে আজকে। এবং আজকে আমার সাথে স্পেশাল গেস্ট হিসেবে আছে মুহাইমিনুর রহমান স্নিগ্ধ। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, সো আমি ওর সাথে কোনো ফর্মালিটিস বা কিছু দেখাবো না। আমি একদম জেনুইনলি যেভাবে আমি ওর সাথে কথা বলি সেভাবে কথা বলবো। স্পেশালি ওকে আমি তুই করে যেহেতু বলি আমি তুই করেই বলবো। তো স্নিগ্ধ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোর ইন্ট্রোটা দিলাম না, তোর ইন্ট্রোটা তুই যদি দে সেটা মনে হয় বেটার হয়। মানে আচ্ছা মানে তুই যে জায়গাতে কাজ করে আসছো, যেখান থেকে পড়াশোনা করছোস, অনেকে আছে যে তোকে ফার্স্ট টাইম দেখবে, তো সে আ যাতে সবকিছু বুঝতে পারে। আচ্ছা মানে আমি হচ্ছে যে জায়গা থেকে আসছি বলতে কি ছোটকালে ছোট মানে স্কুল কলেজ বলতে পারো, আচ্ছা, ইউনিভার্সিটি। আচ্ছা। তাহলে আর যদি একাডেমিক লাইন যেটা হচ্ছে আমরা ওই যে ১ম ইন্টারভিউ গুলোতে বলতাম আরকি। যেমন হুম। আমি হচ্ছে মণিপুর হাই স্কুল থেকে আমার এসএসসি দেওয়া, এইচএসসি হচ্ছে নেভি কলেজ থেকে। হুম। আ ইউনিভার্সিটি পোস্ট আন্ডারগ্রেড করা হচ্ছে বিউবিডি থেকে। পোস্ট গ্র্যাড এর জন্য আমি আইআইটিতে আছি এখন। মানে এখনো কমপ্লিট হয়নি। না, পোস্ট গ্র্যাজুয়েট তো ফুল সহ। আচ্ছা, তো আমরা একদম ডিরেক্টলি টপিকে চলে যাই। হ্যাঁ, যাতে আমাদের মানে আজকে নরমালি তুই তোর গল্পটাই বলবি। আমি তোর লাইফ নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করব। তুই আনসার গুলো দিবি। আমার মনে হয় সবার লাইফ থেকেই কারো না কারো মানে কিছু না কিছু শিখার তো অবশ্যই আছে। হ্যাঁ, 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 তো আমার যেটা প্রশ্ন, ১ম প্রশ্ন, হ্যাঁ। ছোটবেলায় নিজের সম্পর্কে যদি ৩ টা শব্দ বলতে চাস, ছোটবেলা নিয়ে। ছোটবেলা নিয়ে আচ্ছা এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। সেটা হলো আ যেটা আমি আবিষ্কার করছি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলে হুম, মোস্ট অফ দ্যা টাইম যে আমার হুম। মোস্ট অফ দ্যা ছোটকাল হচ্ছে ফেডেড অ্যাওয়ে। মানে মনে কিছু নাই। মনে কিছু তাহলে নেই। নিজেকে সম্পর্কে বলার ব্যাপারে আসলে এখানে যদি সত্যি করে বলতে হয় আ মনে কিছু নাই বলাটা বেশি তাহলে বেশি ৩ টা শব্দ নাই। অ্যাপ্রোপ্রিয়েট। ৩ টা শব্দ যদি বলা যায় যে উম একটা জিনিস বলা যায় যে ফর মোস্ট অফ দ্যা টাইম আ মানে ইন্ট্রোভার্ট ছিলাম। ইন্ট্রোভার্ট। মোস্ট অফ দ্যা টাইম। আ আমার মানে কথাবার্তা বলা শুরু হইছেই বলতে গেলে হচ্ছে ক্লাস ৯ এ এসে, 8 এ এসে আসলে 8 এর এটাই আসছে। মাঝখানে। তার আগেও কথা বলতাম বাট সার্কেল ওয়াজ ভেরি স্মল। আর এরপরে যেটা বলা যায় যে আ ঢাকার যে বড় হওয়া বাচ্চা মানে আমার আসলে গ্রামের যে একটা আ ইয়ে এনভায়রনমেন্ট। বাচ্চাদের থাকে গ্রাম হুম, মানে আমাদের জেনারেশনের হুম। বাচ্চাদের যেটা ছিল ওইটা পসিবল হয়নি। ডিউ টু হচ্ছে আম্মু-আব্বু ২ জনে চাকরি-বাকরি করত। এরকম আরেকটা শব্দ বলা যায় যে যেটা আমার স্টুডেন্টরা শুনতে চাইবে হয়তোবা সেটা হলো যে আমি খুব এভারেজ মানে এভারেজ ইন দ্যা মানে মানে আমার সার্কেলে খুব আচ্ছা, এভারেজ। হ্যাঁ, ওকে। মানে সার্কেলে একটা গ্রুপ তো অবশ্যই থাকে যে বাবা-মা বলে ওর সাথে মিশিস না। আরেকটা গ্রুপ হচ্ছে ওর মতো হইতেছি। আমি হচ্ছে মিডল গ্রুপ আরকি। যে মানে যারা ২ টার মাঝখানে। হ্যাঁ, যে ওর মতো হইস না, ওর মতো হইতেছি না। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা খুবই মানে এটা একদিক থেকে ফানি, আরেক দিক থেকে আমার মনে হয় এই জায়গাটাতে মানুষ অনেক কিছু জানতে পারবে। হুম, স্পেশালি মানে আল্লাহ তো আমাদের বানাইছে বিভিন্ন রকম। হুম, হুম, আমি কালো, তুই মোটা। হুম, হুম, এরকম অনেকে আছে, অনেকে খাটো, হুম, হুম। অনেকে আবার বেশি লম্বা। তো আমাদের দেশে সবসময় এই জিনিসগুলা নিয়ে অনেক কাহিনী হয়। স্পেশালি স্কুল লাইফে। আমরা দেখছি কালো হইলে যেমন আমার নাম দিয়ে রাখছিল রুবেল। হুম। মানে ক্রিকেটার রুবেল হোসেনের নাম দিয়ে হ্যাঁ, হ্যাঁ। এসসির পরে আমি তোর ইয়েতে ভর্তি হয়েছিলাম, এই সুইমিং কমপ্লেক্সে সুইমিং শেখার জন্য। তো আমাদের লাস্ট ডে যেদিন আমাদের এসএসসি রেজাল্ট দিছে ওই দিনও সুইমিং ছিল আমার। তো ওরা আমাকে রুবেল বলে ডাকতো, মানে রুবেল হোসেনের সাথে ম্যাচ করে। তো আমার এখন যে প্রশ্নটা হয়েছে যে তোরে আমিও শুনছি সেটা, তুই হ্যাঁ, মোটা, তোরে বুটকা করে ডাকে বা এই হ্যাঁ। টাইপের অনেক কথাবার্তা বলছে। তো তখন তোর কি মনে হইতো জিনিসটা? ছোটকালে এটা হচ্ছে খুব ট্রমাটাইজ করে দেয় বাচ্চাকে। এটা খুব স্বাভাবিক। হুম, আ বে আমি একটা জিনিস বলব যে এটা অস্বীকার করে লাভ নাই যে বাচ্চারা সবচেয়ে বেশি এই জিনিসটা এই ট্যাগ লাইনটা পায় হচ্ছে ওর স্কুলে। হুম, হ্যাঁ, ফ্যামিলিতে একটা খুব কম মানে আমার ক্ষেত্রে হচ্ছে ২ টা জায়গায় আমি বলব যে I was মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে এটা আসলে নির্ধারিত করে দেওয়া হয়েছিল যে কোনোভাবে যেমন আমার মা হচ্ছে খুব প্রোটেক্টিভ ওয়েতে রাখতো। যাতে হুম, ফ্যামিলির বাকিরা কেউ এটা নিয়ে কম বলতে পারে। বাট স্টিল বলত। যেমন ধরেন মায়ের খালার দিকে কারো কাছে গেলে এই কথাটা শোনা যেত যে, "এত মোটা কে?"
হুম, হুম, হুম। তারপর স্কুলে হচ্ছে যেটা একই রকম। স্কুলে যেমন আমার মামা স্কুল টিচার থাকার কারণে স্টুডেন্টরা একটা বাউন্ডারি থাকতো। বাট স্টিল ওই যে সুযোগ পেলে যেমন যে জানে না, আ সিনিয়র কেউ বা জুনিয়র কেউ ধাপ করে বলে দিত যে, "এই মোটা, এই ভোটকা।" তো তারপরে হচ্ছে রাস্তায় হাঁটার সময় এটা শুনতাম। তো এটা অফ কোর্স ফার্স্টে তো খারাপ লাগবেই। হুম, হুম, ফার্স্টে খারাপ লাগবে। আমি যেটা মনে করি যে বাচ্চাদেরকে যদি আমি এখন জ্ঞান দেই, যেমন ধরেন আমার যে আ স্টুডেন্টস ওরে হুম, গিয়ে যদি বলি যে, "না, তোমাকে মোটা বললে তোমার ভয় পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই।" এটা মানে এটা ঠিক না। এটা ওর উপরে জুলুম। ওর খারাপ লাগবে। বরং আমরা যে মোটা বলবে তাকে আমাদেরকে ডেকে ২ টা নাম মানে আমি এভাবে আরকি ২-৩ টা ধমক দেওয়া বা ২ টা বুঝানো যে, "বাবা কেন বলতেছ?" তো ওই সময় ট্রমাটাইজড মানে এই ফেজটা ছিল মানে হচ্ছে তখন তো এরকম অবমাননার। বোধ ক্ষমতা ছিল হ্যাঁ, না। হ্যাঁ। অপোজিট তারপরে একটা সময় পরে এসে জিনিসটা গায়ে লেগে যাওয়ার মতো হয়েছিল। গায়ে লেগে যাওয়ার মতো হয়েছিল। এখন যেটা হয় যে মানুষ ভয় পায় আরকি। হুম, চেহারা-চুরো দেখে বলতে ভয় পায়, আচ্ছা। মোস্তন দেখে। খুব কাছের মানুষরা বলে দেয়। কিন্তু ওই যে বললাম যে এখন আর এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস এই পডকাস্টের মাধ্যমে বলি যে ২ রকম মানুষ আছে। যেমন আমি আ একরকম যেমন আমি যখন ইউনিভার্সিটি ঢুকি হুম, আন্ডারগ্রেড এ। তো আলহামদুলিল্লাহ আমার ডিপার্টমেন্টের টিচাররা হচ্ছে খুব বেশি মানে কেয়ারিং ছিল। হুম, সত্যি কথা যেটা ওই সময় তো ওই সময় একজন টিচার আমাকে দেখে বলছিল যে, "বাবা তুমি যে এত বেশি মোটা, আফটার 30 কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে।" এটা এক ধরনের অ্যাডভাইস। অ্যাডভাইস অবশ্যই। আর আরেক ধরনের জিনিসটা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের কোনো একজন যদি বলে এসে যে, "ভাই কোন চালের ভাত খাও?" তখন ওই জিনিসটা আসলে ওটা কোনো অ্যাডভাইস না। অফকোর্স আমি যেটা বলি যে, যারা মোটা মানুষ তাদেরকে অফকোর্স এই অ্যাডভাইসটা দেওয়া যায়। যারা বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে যেমন ইন্টারমিডিয়েটে পড়ে, একটু অনেক মোটা। ওকে বলা যায় যে, "বাবা এখন থেকেই ওজন কমানো শুরু করো।" কারণ একটা পর্যায়ে গিয়ে আর ওজন কমবে না। খুব কষ্ট আরকি। তখন জাহাঙ্গীর কবিরের কাছে যেতে হবে। আচ্ছা, এটা তো অন্যরকম প্রমোশন হয়ে গেল। আচ্ছা, যাই হোক। এখন আমার যেটা মনে হয় এই যে মোটা টপিকটা যেহেতু আসছে, এখন কি এমন কোনো কিছু হইছে লাইফে হ্যাঁ, তোর? মনে কর ছোটবেলা হোক বা এখন পর্যন্ত হ্যাঁ। কোনো স্টোরি এরকম হইছে যেটাতে তোর অনেক খারাপ লাগছিল? মানে মোটা বা বুক্কা এই টাইপের কোনো নেগেটিভ কোনো কিছু বলার জন্য তোর অনেক খারাপ লাগছে, কষ্ট পাইছস? বিয়ের অনুষ্ঠানে কোন আমি এক্সাক্টলি মনে নেই কোন বিয়ের অনুষ্ঠান, কোন একটা বিয়ের অনুষ্ঠানে আমার মানে মোটা বলার কারণে খুব খারাপ লাগছিল। আমি চাইছিলাম যে বিয়ের অনুষ্ঠানটা থেকে চলে আসি, এরকম কিছু একটা হচ্ছিল। বিয়ের অনুষ্ঠান। এক্সাক্টলি কার বিয়ে এটা বলাও ঠিক না হয়তোবা। হ্যাঁ, হ্যাঁ, মনেও হ্যাঁ। নাই আসলে। মানে কিন্তু বলছিল তো কি? আমার এটা মাথায় আছে। কারণ তখন আমার মানে বয়সটা একটু বেড়ে গেছিল। মানে টিনেজ বয়স, ইগো যখন কাজ করে খুব বেশি। তখন খুব খারাপ লাগছে যে এতবার বলে কেন? যে ওয়াই? বুঝতে পারছি। আচ্ছা, যখন এই যে সবাই মজা করত এটা, যে তুই মোটা বা এই সেই, তখন তুই এটা জিনিসটা হ্যান্ডেল করতি কেমনে? মানে মাথায় কি চলতো? আ ছোটকালের কথা যদি বলি তখন তো এটা ও মানে ওই সার্কেলটা এভয়েড করার চেষ্টা করতাম। বড় হয়ে গেছে যেটা গায়ে লেগে গেছে। ওদের সাথে কথা ঘুরানোর চেষ্টা করতাম যেমন দরকার যদি হয় আরকি। আর এমনিতেও রাস্তাঘাটে মানুষ মেট্রোতে যেমন বলে দেয় তখন তো আর ওরে গিয়ে কিছু বলা যায় না। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা আমি যেটা জানি তোর সম্পর্কে যে হুম, তুই আ বাসার বাইরে খুব কম বের হইছস হ্যাঁ, ছোটবেলা থেকে। এটা আমার যতটুকু আমি তোরে চিনি ক্লাস 6 থেকে তখন থেকে। তো এখন কি মানে তোর তখন দিনকাল কেমন কাটতো বা কিভাবে তুই জিনিসটা হ্যান্ডেল করতি? মানে আমার আসলে বাসার বাইরে মানে যদি আগে যাওয়া হইতো মাঝখানে এরপর বন্ধ হয়ে গেছে এরকম হলে বুঝতে পারতাম যে আসলে এটা হুম, কেমন লাগে। তো আমার বড় হওয়াটাই হচ্ছে বাসার মধ্যে। তো আমি আসলে বুঝা যায় না যে কিরকম, যে কেমন চেঞ্জ হইছে। তো মানে মোটামুটি মানে যেটা হচ্ছে আফটার বাসার বাইরে বের হওয়ার পরে তখন একটু সময় লাগছে যে আশেপাশের পরিবেশ বুঝা। মানে হুম, যেমন হুম, হুম, রিক্সা ডাক দেওয়াটাও আমার জন্য খুব কঠিন ছিল। হুম, হুম। রিক্সা, মেশিন রিক্সা, সিএনজি এখন অবশ্য উবার আছে। তো তখন তো এসব তখন ছিল। কষ্ট। আ তখন একা যেহেতু থাকা হইতো, নিজের সাথে কি কোনো কথা বলতি? মানে নিজে, নিজে? মানে আমি বাইরে যাইতে পারতেছি না, এখন অনেক কিছু ভাবতেছি। এরকম কোনো কিছু বলতি নিজের সাথে? না। মানে কোনো ইয়েই ছিল না যে আমি মানে বাইরের দুনিয়াটাই অন্যরকম ছিল। এটা হ্যাঁ, যেহেতু বাইরে যাওয়া হয়নি তার মানে আমি কিছু জানি না এরকম। কাইন্ড অফ লাইক। ওকে। তখন মানে কোনো স্বপ্ন ছিল এরকম? নাকি মানে তখন কি মনে করতি যখন একদম বাসায় থাকতি যে আমি বাসায়ই থাকবো? নাকি এরকম চিন্তা হইতো যে না কোনো এক সময় হয়তো বের হইতে হবে, এরকম চিন্তা আসছে? নাকি সবসময় এটাই বের হইতে হবে এরকম না। তবে ইউনিভার্সিটি লাইফে হচ্ছে ইচ্ছা ছিল যে বাইরের দেশে যাবো, ইয়া করব। কিন্তু এই যে বাসায় থাকাটা ঠিকই মানে খুব বেশি এটা খুব স্মল একটা এরিয়ার মধ্যে থাকার কারণে যেটা হইছে যে যখন আমার সুযোগ হইছে বাইরে হুম, যাওয়ার, বাসার থেকেও পারমিশন মোটামুটি গ্র্যান্টেড ছিল হুম, যে তুমি এপ্লাই করো, আইএলটিএস করো। তখন আমি চিন্তা করছি যে না,
আমি আসলে সারভাইভ করতে পারবো না যদি বাইরে যাই। কারণ আমি আসলে মানুষ ডিল করতে পারব না। তো ওইটা হচ্ছে বলা যায় যে ফার্স্ট এক্সপেরিয়েন্স। আচ্ছা, তো ফার্স্ট এক্সপেরিয়েন্সটা যখন হচ্ছে যে আন্টি অসুস্থ হয়ে গেছিল না, তখন? ওইটা হচ্ছে তখন এসে হচ্ছে ম্যান টু ম্যান ডিল জিনিসটা তখন তখনই নতুন তো তোর করে ডিরেক্টলি শিখেছি। বাইরে বের হওয়া, আমি হ্যাঁ, যতদূর জানি। তো তখন তোর ফার্স্ট ফিলিংস কি ছিল যেদিন তুই ফার্স্ট টাইম বের হইছস? ১ম ফার্স্ট টাইম মানে যে যেটা বলা যায় যে ফার্স্ট অফকোর্স আমি বলব যে আমার আমার যে এলাকায় থাকে আত্মীয়স্বজনের কাছে থাকে সবাই। তো তাদের একটা হেল্প ছিল কিন্তু ১ম যখন ফার্স্ট কেমোথেরাপি দেওয়ার পরে আম্মু যখন আ আইসিইউতে যায়, হুম। তখন হচ্ছে আমি জিনিসটা ভয় ছিল যে এটা হ্যান্ডেল করব কিভাবে? স্পেশালি যখন হচ্ছে রাত্রি ৩টা বাজে হচ্ছে ডাক্তার এসে বলতেছে যে আপনার লাইফ সাপোর্ট এ সাইন করতে হবে। তো ডাক্তার আসলে আমাকে বুঝাইতে পারে নাই। আর পরবর্তীতে আমি যেটা এখন বড় হয়ে বুঝছি আসলে ডাক্তার কিন্তু খুব স্বাভাবিক একটা জিনিস বলছে যে লাইফ সাপোর্ট এ জিনিসটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হয়। কিন্তু আমি সারা জীবন যে এই জিনিসগুলো সম্পর্কে কোনো আইডিয়া না থাকার কারণে হচ্ছে আমার ওই সময় প্রচন্ড মানে জিনিসটা অন্য ওয়েতে নিয়ে না, এটা আমি আগায়া বুঝতে পারছি। গেছি। এটার আমার এক্সপেরিয়েন্স আছে। এটা হ্যাঁ। বেশি না, ২ বছর আগের এক্সপেরিয়েন্স। যেটা আমার শ্বশুরের জন্য আমার ইয়ে করা লাগছিল আরকি, সাইন করা লাগছিল। হুম, তো জিনিসটা অ্যাকচুয়ালি অন্যরকম। হ্যাঁ, যখন বলে যে লাইফ সাপোর্টে নিবো, আপনার মতামত লাগবে। অ্যাকচুয়ালি ওই টাইমে ডিসিশন নেওয়াটা খুব খুবই ডেঞ্জারাস। মানে বুঝে উঠা যায় না যে আমি এখন কি করব? হ্যাঁ, আমি এখন সাইন দিলেও প্রবলেম, না দিলেও প্রবলেম। প্রবলেম। ২ টাতেই প্রবলেম। আচ্ছা, তো এখন যেটা আমি বলব যে তখন যখন বের হইলি, তখন তো আন্টি যেহেতু ভর্তি ছিল, আন্টি তো ডিরেক্টলি কথা বলতে পারে নাই কোনো কিছু। তো তুই যে বের হইলি, এখানে তুই সাপোর্টটা কার পাইতি? দিনের বেলা ধর মামারা এসে সাপোর্ট-টাপোর্ট দিত, মামারা এসে করতো, হেল্প করতো। হুম, হুম। আর ছোট ভাই ছিল সবসময় অ্যাজ এ সাপোর্ট। আর ফ্রেন্ডরা আসছে। ফ্রেন্ডরা আচ্ছা, সরেন আসছে যখন ইচ্ছে হয়েছে। আচ্ছা। জীবনে কি এমন কোনো দিন ছিল যেটা আজকেও মানে আজ পর্যন্ত ভুলতে পারবে না? মানে কোনো খারাপ দিন হইতে পারে। সবচেয়ে কঠিন দিন? অ্যা এগেইন আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে খুব বেশি স্মৃতি কোনো একটা কারণে এটা আমি যেটা দেখলাম রিসার্চ করে যে এটার কারণ হচ্ছে খুব যারা শিক্ষকতা করে ওদের এই জিনিসটা হয় একসময়। মানে খুব বেশি স্মৃতি মনে নেই। কিন্তু যেটা মনে করে যে আ টার্নিং পয়েন্ট বলা যায় লাইফে। টার্নিং পয়েন্ট হচ্ছে বাবা যেদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায় আরকি। ওটা লাইফের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। মানে পুরা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এগেইন মানে এই জিনিসটা কতটুকু ইমপ্যাক্ট পড়তো যদি মা চাকরি না করতো বা মা যদি হচ্ছে খুব একটা দুনিয়া না দেখতো, সেটা একটা ডিফারেন্ট থিং। মানে তো যেমন আমি আমাদের ফ্রেন্ড শাহিনের ব্যাপারটা হুম, আগে হুম, বলি। হুম। তখন হচ্ছে মানে লাইফটা ওরকম স্ট্রাগল শাহিনের মতো স্ট্রাগল আমার করা লাগে না। কিন্তু এগেইন আ যেটা বললাম যে এখন যখন হচ্ছে আ একটা মানে ওই পর্যায়ে যখন চলে যায়, যখন হচ্ছে নিজের বাবার জায়গাটা নিজে নিতে হয়, তখন হচ্ছে এসে বোঝা যায় যে একটা পারসন মিসিং। অ্যাকচুয়ালি যার স্ট্রাগল তার। তার কেউ হ্যাঁ, বুঝে না। হ্যাঁ। সবাই তো আছে, সবাই মনে করে আছে যে হাসতেছে, ঘুরে বেড়াইতেছে, চিল করতেছে, রেস্টুরেন্টে খাইতেছে তো ভালোই আছে। হুম, হুম। বাট অ্যাকচুয়ালি সবার যুদ্ধ সবাই নিজেরাই হ্যাঁ। করে। এটা আসলে কারো বোঝা পসিবল না। এখন যেই ব্যাপারটা হইতেছে, আ তোর কি কখনো মনে হইছে যে আমি পারব না? এরকম কখনো মনে হইছে? লাইফে অলওয়েজ, কখন? অলওয়েজ তাহলে একটা তখন একটা ডিপ্রেসড হস কেন? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। হুম, আ উম আমার লাইফে সাপোর্টিভ মানুষ ছিল। আগে আমি বারবারই এটা বলতেছি, কারণ আছে এটার। কারণ হলো মানে আমি যখন একটা আ স্কুলে ইন্টারভিউ দিতে যাই, ফার্স্ট টাইম। হুম, তো তখন হচ্ছে আমাকে আ আমাদের ইউনিভার্সিটির মাহফুজ স্যার হচ্ছে বলছে যে, "তোমাকে একটা স্কুলের তোমার সিভিটা আমি পাঠাই।" তো ওখানে হচ্ছে আমার একটা বড় ভাই ওখানে এইচআর ছিলেন। আচ্ছা। পরবর্তীতে উনি আমার সাথে একসাথে আমরা কলিগ হিসেবেও কাজ করছি। তো আমি তখন মাহফুজ স্যারকে বলছিলাম যে, "স্যার মানে এপ্লাই করব আমি ইংলিশ মিডিয়াম স্কুলে কেমনে পারবো? আমি আমার ইউনিভার্সিটিতেই হচ্ছে না আমার ইংলিশ মিডিয়াম স্কুল তো আমি কারিকুলামই তো জানি না।" হুম, হুম। তখন ফার্স্ট টাইম। তো তখন হচ্ছে মাহফুজ স্যার বলছে যে, "আরে ট্রাই করে তো দেখো।" তো ওই জিনিসটা হচ্ছে কি যখন এক্সাম দিচ্ছি, রিটেন এক্সাম খুব ভালো হচ্ছে। ইন্টারভিউতে গিয়ে হচ্ছে মানে মানে আমি ১ম এই বুঝতেছিলাম যে হাউ টু ডিল উইথ ইন্টারভিউ। এমনি আমার কিন্তু ইন্টারভিউ আগে হইছে। কিন্তু ওইখানে হচ্ছে মানে একটা লিঙ্কড আপ মানুষ একজন দিছে, এখানে হুম, হুম, যাবে হুম। যে ব্লান্ডার করি কি হবে? হুম, হুম। তো তখন হচ্ছে আমি মেসড আপ হয়ে প্রায় ফার্স্ট 15 মিনিটস বলা যায় মেসড আপ হয়ে গেছে। ওখানে সেকশন হেড যিনি ছিলেন, আমি অফ কোর্স আই নিড টু মেনশন হিজ নেম, হাসান স্যার। উনি হচ্ছে জিনিসটা বুঝতে পারছে। তো উনি হচ্ছে পুরা জিনিসটা টোন ডাউন করছে। উনি বুঝানোর চেষ্টা করছে যে আমার সাইডের স্ট্রং পয়েন্ট গুলা। তারপরে গিয়ে
মানে বলা যায় 30 মিনিটস পরে হচ্ছে আমার ওকে হইতে টাইম লাগছে। তো এটা বলা যায় যে উম তখন আমি বুঝতে পারছি যে আমি আসলে তো মানুষের সাথে কথাই বলতে পারিনি। তারপরে আরো এক জিনিস বলা যায়, একটা স্কুল, 2nd স্কুল বলা যায় আমার। ওখানে হচ্ছে আমার বস থেকে হচ্ছে কমপ্লেইন আসছিল যে, "স্যার আপনি কোনো কথাই বলেন না। আপনার পেট থেকে কথা বের করা যায় না।" আচ্ছা। এর কারণ হচ্ছে ওই যে মানে একটা ইয়ে আছে তো মোস্ট প্রবাবলি ফিলোসোফার নামটা ভুলে গেছি। উনার বুকে মানে আমি যে পড়ছিলাম যে ইন্ট্রোভার্ট থাকে ফর এ লং টাইম ও এক্সট্রোভার্ট হলেও একটা ইন্ট্রোভার্টিজম থেকেই থেকে যায়। যায়, হ্যাঁ, হ্যাঁ, ওই জিনিসটা বোঝা সাইকোলজি খুব ডেঞ্জারাস থিং, ডেয়ারিং থিং। আসলেই। আচ্ছা, এখন যেহেতু এটা জিনিস আসলো, জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা তাহলে কি হইছে এখান থেকে? এখন সবচেয়ে বড় পর্যন্ত? শিক্ষা হচ্ছে সেটা মানে আমাদের একটা জিনিস বলে এখন ইন্টারনেটে অনেক বেশি বলে যে আপনার বাউন্ডারি সেট করতে হবে, আপনার ইয়ে করতে হবে। আমি নিজেও আমার স্টুডেন্টদেরকে বলি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি কোনটা বাউন্ডারি আর কোনটা হচ্ছে রেস্ট্রিকশন ২ টার মধ্যে পার্থক্য। এটা বুঝা শিখতে হবে যে কোন জায়গাটা আমার একটু খুলতে হবে, বলতে হবে, কথা বলা শিখতে হবে। এটা মানে স্টিল আই এম লার্নিং। কিন্তু হুম, হুম। ওইটার জিনিসটা হচ্ছে মানে বাউন্ডারি এক জিনিস আর ওটা যে এক জিনিস এই জিনিসটা একটা আপাতত এখন মোটামুটি বুঝা হয়ে গেছে। কথা বলা যায়, করা যায়। চেষ্টা করি আরকি। এই প্রশ্নের উত্তর যদিও আমি জানি, আমার মনে হয় এখন একটা প্রশ্ন আছে যে জীবনে সবচেয়ে বেশি শক্তি তুই কই থেকে পাইছস? মানে আমাদের একটা মোটিভেশন কাজ করে। একটা জায়গা থেকে আমরা পাই। বেশি স বলা যায় যে আ অফকোর্স হচ্ছে আমার মাকে দেখে এটা আমার ইয়ে ছিল যে এখন মানে যখন বুঝ হইছে, তখন বোঝা যায় যে এই মানুষটা হচ্ছে খুব বেশি ওভারওয়েলমিং নিজেকে মানে হুম, দিয়ে দিছে নিজের বাচ্চাদের জন্য। এই জিনিসটা হচ্ছে অনেক বেশি শক্তি যোগায়। তারপর হচ্ছে এই যে বারবার যে বলতেছি যে হুম, আমার আশেপাশের সার্কেল ইভেন ফ্রেন্ড সার্কেল হতে শুরু করে স্কুল ফ্রেন্ড সার্কেল, কলেজের টিচাররা আ উম সাথে মার তো সাপোর্ট আছে। মামাদের একটা ইয়ে আছে। আ চাচা-চাচাদের একটা ইয়ে আছে। তারপরে ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্টের টিচারদের, ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের মানে ওভারঅল এই জিনিসগুলো হচ্ছে মানে somehow আমাকে বিপথে যেতে থেকেও করছে। যেমন ইভেন ফেসবুকেও মানে হুম, ফেসবুক কমিউনিটি যারা হচ্ছে এই যে আমার খুব ইন্টারেস্ট আমার হুম, এই পডকাস্টটা দেখে হুম, তাদের মধ্যেও একটা গ্রুপ কিন্তু প্রচন্ড সাপোর্টিভ ছিল। আর মানে যখন আমি এই যে ইসলামিক লাইনে শিখতে যাই, মানে প্রতিটা পয়েন্ট কারণ তখন তো ইয়ুথ মানুষ গরম, হুম, হুম, হুম। ভুলভাল শিখতেছি। প্রতিটা মানুষ সুযোগ পেলেই হচ্ছে হেল্প করছে। তো ওইটা বলা যায় যে এখান থেকে অনেক বেশি স্ট্রেংথ নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এই লাইনটা এখন যেহেতু আসলো হুম। কথাটা, তো তুই তো জেনারেলি পড়াশোনা হুম। করছস। তো এখন এখন যে প্র্যাকটিসিং টা করতেছিস, এটাতে মানে তুই জিনিসটারে ডিল করস কিভাবে? আ ডিল বলতে আ মানে চেঞ্জটা যখন ১ম আসে তখন একটু অসুবিধা হইতো। আ মানে মিক্সড একটা পরিবেশে বড় হওয়া, কোথায় কি করব? এটা যেটা হয় যে মানে আমাদের যে প্রবলেমটা হয় ইয়ুথদের মানে যারা প্র্যাকটিসিং হয়ে যায় হুট করে জেনারেল থেকে ওরা খুব এক্সট্রিম ওয়েতে চলে যায়। একদম মানে সবকিছুতে না বলে এটাকে আমরা হুম, বলি আরকি। তো ওই জিনিসটা ফার্স্টে আমিও ছিলাম। কিন্তু ওটা উল্টা কি করে আ মানে আশেপাশের সোশ্যাল গ্যাদারিংটা কমায় দেয়। তখন যেটা হয় যে প্র্যাকটিসিং আরো কঠিন হয়ে যায়। তো রেসপেক্টফুল ওয়েতে মানুষের সাথে ডিল করাটা হচ্ছে খুব দরকার। এখন আমি তার সাথে ডিল করব না যে হতেছে একটা উল্টাপাল্টা কথা শুনায় দেয়, "এ মোল্লা" হুম, এই যে তার সাথে আমি ডিল করি না। কিন্তু যে লোকটা হচ্ছে বলে যে, "ভাই আপনিই না নামাজ কালাম পড়তেছেন, এটা করতেছেন, তো আমি তো এগুলা পারি না।" তখন তাকে বুঝাইতে হয় যে এই সেই। জেনারেল লাইন থেকে যেটা মানে অ সুবিধা হয়েছে সেটা হলো যে আ মানে ইন্টারেস্টটা অনেক বেশি ছিল, শিখার ইন্টারেস্ট। হুম, যে এই যে এই লাইনের জিনিসগুলো শিখবো। ইন্টারেস্ট বেশি ছিল। আর ইয়ের লাইনে যেটাতে বলা যায় যে অসুবিধা যেটা হয়েছে যে মানে আমার সোসাইটি তো ওরকম না। আমার গ্যাদারিংটা ওরকম না। হুম, হুম, তো তখন হচ্ছে একটু অসুবিধা হতো বুঝানোর জন্য। মানে আমার গ্যাদারিং তো তোরা তো হুম, হুম, দেখছসই। হুম, আমার গ্যাদারিং বেশিরভাগই একটু ইয়ে টাইপ মানে নট সো মাচ প্র্যাকটিসিং। সো হুম, ওখান থেকে হচ্ছে তবে এগেইন মানে ওরা এরকম না যে অ্যান্টি প্র্যাকটিসিং, নট দ্যাট মাচ প্র্যাকটিসিং মানে ট্র্যাডিশনাল বাঙালি হুম, ফ্যামিলি হুম, আরকি। হুম। তো ওখান থেকে যে ওটা আবার একটা লাভও হইছে যে ট্র্যাডিশনাল মানে মানুষের সাথে ডিল কিভাবে করতে হয়।
যেমন দেখা যায় যে আমি এটা ইউথদের জন্য অনেক বেশি বলব। যারা হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ে ইসলামিক লাইনে এখন নতুন করে ঢুকছে বা ইউনিভার্সিটিতে নর্থ সাউথে যেমন যারা হচ্ছে আমি একটা গ্রুপকে দেখি যারা হচ্ছে একদম আইসোলেট করে ফেলে। আইসোলেট করলে আপনি আসলে যেটা হয় যে দাওয়াতে ডিল করাটা বুঝবেন না। কিভাবে ডিল করতে হয়, কিভাবে দাওয়াত দিতে হয়। আপনি যে ধাস করে একটা কথা শোনায় দেন যে মানুষটা হ্যাঁ, অফ কোর্স ডিফারেন্স বুঝতে হবে যে এ আসলে শিখতে চাবে, এ শিখতে চাবে না। হুম, হুম। এই বয়সটা হইতে হবে। কিন্তু এগেইন যে ফ্যামিলির সাথে স্পেশালি ফ্যামিলির সাথে আমি বাবার সাথেও কথা বলব না। বাবা ঠিকমতো নামাজ পড়ে না দেখে, মার সাথে কথা বলব না, মা পর্দা করে না দেখে। তো এটা আসলে শিখায় না। যেমন আমার কত বছর লাগছে? আমি বলা যায় যে 2014 থেকে প্র্যাকটিস করছি। মানে আমার বহু বছর লাগছে আমার আম্মুকে বুঝাইতে যে কি হয় নামাজের কেন এইভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয়, হুম। কোরআন পড়তে হয়। আমি তাফসীর বই আমার আম্মুকে গিফট করছি 2019 এ ৫ বছর পরে। সো এটা বুঝাই যায় যে এটা টাইম লাগে। ওই জিনিসটা হয়েছে আমি যতটুকু বুঝি, হুম, যেটা আমার সেক্টরে আমি যে মানে ডিজাইনের কাজগুলা করি বা এডিটের কাজগুলা করি, তো অনেকে মনে করে যে আমি একটুখানি শিখছি মানে আমি বস। হুম। তো ওই বস লেভেল যখন চলে আসে বা এরকম মেন্টালিটি যখন চলে আসে যে আমি একটুখানি পারছি মানে আমি সব পারি, তখন এই জিনিসগুলা হয়। হ্যাঁ, মানে ওই যে আ মানে এটাকে বলে সোসাইটিতে নিজেকে উৎকৃষ্ট ভাবা। হুম, হুম। হ্যাঁ? এইটা একটু অনেক বড় সমস্যা। মানে এখানে যেটা আমি মেসেজ দিতে চাই যে, আমি উৎকৃষ্টর চেয়ে বড় কথা হলো যারা প্র্যাকটিসিং হয় ইসলামিক দিক থেকে, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি দায়িত্ববান। আমার দায়িত্ব বেড়ে গেছে। যখন আমি কোনো কিছু জানি না, আমার দায়িত্ব নেই। যখন আমি জানি আমার দায়িত্ব। এই যে টিচার হিসেবে আমি এটা মনে করি যে, হুম, হুম, হুম। যখন আমি পড়াইতে যাই, আমি ওর স্যার এটার মানে হচ্ছে আমি ওকে শিখানো, আমার দায়িত্বটা অনেক বড়। ওকে শিখানোর জন্য আমার দায়িত্ব হচ্ছে। নট লাইক আমি ওর কোঅর্ডিনেট, ও আমার সাবঅর্ডিনেট এরকম। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এখন তো টিচিং প্রফেশন। হুম। তো এটা মানে কেন আসলে? কেন মনে হইছে? আমার হচ্ছে উম যেটা বলা যায় যে ইউনিভার্সিটি লাইফের মাঝখানে 3rd ইয়ারের দিকে আমার ইচ্ছা ছিল যে আ 3rd ইয়ার বলা যায় না, 2nd ইয়ারের লাস্টের দিকে ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং জব করব, ইন্ডাস্ট্রিতে জব করব। আ 3rd ইয়ারে এসে হচ্ছে আমাকে ইউনিভার্সিটি টিচাররাই বলত যে, "তুমি আ যেহেতু করো একাডেমিক লাইনে মোস্ট প্রবাবলি একাডেমিয়াতে ভালো করবা।" তো তখন থেকে আস্তে, আস্তে বিল্ড আপ হইছে যে না মনে হয় একাডেমিয়া মানে ইউনিভার্সিটির টিচার হবো, ভার্সিটি ফ্যাকাল্টি। আচ্ছা। তো ভার্সিটি ফ্যাকাল্টি হওয়ার ইচ্ছা অফ কোর্স আজকেও আছে, এখনো আছে। হুম, হুম। কিন্তু যেটা মনে করি যে এটা হওয়ার সুযোগটা খুব কম যখন হচ্ছে আমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে পড়ছি ফার্স্ট পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমার যে আ আ বিদেশে গিয়ে পোস্ট গ্র্যাড করার সুযোগ হয় নাই। পয়েন্ট নাম্বার 2 এটার কারণে হচ্ছে ভার্সিটি। কিন্তু এরপরে হচ্ছে আমি অফ কোর্স মাথায় ছিল যে না টিচিং জবে এপ্লাই করতে হবে। তো এটা আমার যে মাহফুজ স্যারের কথা বললাম হুম, উনি জানতেন। আমার আরেকজন স্যার হচ্ছে সুপারভাইজার বিদ্যুৎ স্যার উনিও জানতেন। তো উনারা আমার সিভিগুলো পাস করতে নিই হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলাতে। হুম। তো ওখান থেকে হচ্ছে সামহাউ বাংলা মিডিয়াম স্কুলগুলাতে যেটা হয় আমার ১ম ওটাও ইচ্ছা ছিল। বাংলা মিডিয়াম স্কুলে যেটা হয় ওদের একটা স্টেরিওটাইপ আছে যে পাবলিক ইউনিভার্সিটি থেকেই বাচ্চা নিতে হবে। হুম, মানে টিচার নিতে হবে। হুম, সেটা হলো ইংলিশ মিডিয়ামে ওই জিনিসটা নাই। ইংলিশ মিডিয়ামে হচ্ছে দ্যা ফার্স্ট প্রায়োরিটি ওরা দেখে যে কতটুকু স্মার্ট একটা টিচার ডিল করতে পারে বাচ্চাদের সাথে। কারণ বাংলা মিডিয়ামে এটা মানে একটু কন্ট্রোভার্সিয়াল শুনতে লাগে। আম ক্লাসরুম ম্যানেজমেন্ট একটা জিনিস আছে হুম, যে হুম। টিচার হইতে হলে ক্লাসরুম ম্যানেজমেন্ট। বাংলা মিডিয়ামের টিচারদের কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে আসলে মারপিট। খালি সত্যি কথা, মায়ের সত্যি কথা হ্যাঁ, যেটা। হ্যাঁ, আমরা মাইর খাইছি এটাও অনেক সময়। মানে কিন্তু ইংলিশ মিডিয়ামে যেটা এটা খুব স্ট্রিক্টলি ফলো করে যে আপনার মানে ইভেন ইউ ক্যানট ইউজ হার্শ ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চার সাথে। এটা কিন্তু খুব টাফ একটা বিষয়। হুম, কারণ আমার বড় হওয়া উঠে আসছে বাংলা মিডিয়াম থেকে। হুম, হুম, ধমকায় টিচারদের দেখছি। ওখানে কিন্তু ওই ধমক দেওয়ার সুযোগ নেই। হুম, তো এই জিনিসটা হচ্ছে আমি মনে করি যে ওই যে বললাম যে টিচিং প্রফেশনে আসার মেইন রিজনটা ছিল হচ্ছে আমি মনে করছি যে ইন্ডাস্ট্রিয়াল জবটা আমার দিয়ে হবে না। অফকোর্স এটার পেছনে টিচারদের ইনফ্লুয়েন্স ছিল। আর নিজেরও মনে হয়েছে যে না 9 to 9 জব যেটা, এটা হবে না বা আমি আসলে I can deliver, I can explain এইসব জিনিসগুলো মাথায় আসছে। তো ওখান থেকে আসলে টিচিং জবে ঢোকার ইচ্ছা ছিল। লাস্টে স্কুল লাইনে ঢুকেছি। এখন স্কুল লাইনে যখন ২-৩ বছর হয়ে গেছে, এখন হুম, তো একটা এক্সপেরিয়েন্স হইছে, একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। সার্কেল হইছে। হুম, তো এখন আমি ওখানেই একঘেয়েমি ওখানেই রয়ে গেছি। কেউটাতে ছাড়ার ইচ্ছা নেই। কিন্তু ওই যে এগেইন কেউ যদি আজকে এসে বলে যে, "তোমার ক্যাম্পাসে তোমাকে আবার ফেরত আনা হবে অ্যাজ এ টিচার" মানে কনসিডারেশন অফ কোর্স আসবে। হ্যাঁ, হুম, তখন আমার একটা স্টেক হবে যে না স্কুল ছাড়বো কিনা এত বড় একটা নেটওয়ার্ক। এটা কর্পোরেটের একটা জিনিস হইলে আমাদের নেটওয়ার্ক খুব সহজে ছাড়া উচিত না। হুম, হুম, তো ওই হিসাবে অবশ্যই। এটা।
তোর মতে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে বাংলা মিডিয়াম স্কুলের পার্থক্যটা এখন কি মনে হয়? ফার্স্ট অফ অল হচ্ছে উম, যেটা ক্লাস, মানে ক্লাস বলতে হচ্ছে মানে সোসাইটির আপার ক্লাসটা পড়ে, এটা সত্যি কথা যে ইংলিশ মিডিয়ামে? ইংলিশ মিডিয়ামে। এই জন্য যেটা হয়তো হয় যে ওদের সাথে কথা বলার সময় বোঝা যায় যে মিলতেছে না, ম্যাচ করতেছে না। ম্যাচ করতেছে না, এইটা হচ্ছে এক। ২ নাম্বার যেটা হচ্ছে যে ব্রিটিশ কারিকুলাম খুবই, মানে ইংলিশ মিডিয়ামরা হচ্ছে ওরা খুব প্রিসাইজ, মানে জায়গা মতো যেটা শেখা দরকার ওটাই শেখাচ্ছে, যতটুকু দরকার অতটুকু শেখাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের ইন্টারমিডিয়েট এক্সাম যেটা, তো এখানে হচ্ছে আমাদের একবারই বসতে হয়, একবারই এক্সাম দিতে হয়, ২টা পেপার দিতে হয়, ২ বছরের পড়া নিয়ে বসতে হয়। ইংলিশ মিডিয়ামে এটা হয়, এটা ২ ভাগে ভাগ করছে ওরা পরীক্ষাটাকে, এএস A2 ২ ভাগে ভাগ করছে, এবং এটা ওরা মাল্টিপল টাইমস যতবার ইচ্ছা পরীক্ষা দিতে, যতক্ষণ পর্যন্ত এনক্যাশ না করতে পারে। তো এখানে যেটা হয়েছে কি, বাচ্চাদের যে প্রেশারটা কমে গেছে। এখন আমি এই দিক থেকে আবার মাঝে মধ্যে আমার টিচারদের সাথে ডিসকাশন করি, এই কারণে যেটা হচ্ছে বাচ্চারা মানে বাংলা মিডিয়ামের বাচ্চারা বেশি কম্পিটিটিভ, কম্পিটিশন অনেক বেশি করতে পারে, কিন্তু বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা ১২টা বেজে যায়। আমরাই তো এক্সাম্পল। ইংলিশ মিডিয়াম আবার এই জায়গায় বাচ্চারা খুব কম কম্পিটিটিভ, যে ২-১ জন বাদে মোস্ট অফ দ্য বাচ্চা হচ্ছে ওরা মনে করে রেজাল্ট করতে পারলে বাপ মা একটা টাকা পয়সা আছেই। তো ওই জায়গায় হচ্ছে ডিরেক্ট, কিন্তু আমি যেটা বলি কারিকুলাম দিক থেকে, ইংলিশ মিডিয়ামের কারিকুলাম থেকে, বা যেটা হচ্ছে ভারতে যেটা হয়েছে, ইন্ডিয়াতে আমি মোস্ট প্রবাবলি এটা শুনছিলাম যে ভারত যেটা করছে, ওরা কারিকুলাম, ২টা কারিকুলাম কাইন্ড অফ ওরা ম্যাচ করার চেষ্টা করছে, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, যাতে মানে একটা ডিফারেন্স ক্রিয়েট না হয় মানুষের মধ্যে। বাংলাদেশেও উচিত যে বাংলাদেশে আমি আমাদের যে নতুন শিক্ষামন্ত্রীর কাছে আমি মানে এই জিনিসটা বলে ইংলিশ মিডিয়ামকে নজরদারিতে রাখা উচিত, এগুলা বলার চেয়ে আমার মতে হচ্ছে ২টা এডুকেশন সিস্টেমকে কীভাবে অ্যালাইন করা যায়। স্পেশালি এখন আপনি তো গিয়ে ব্রিটিশ কারিকুলাম অ্যালাইন করতে পারবেন না, গিয়ে বলতে পারবেন না পরিবর্তন করুন, কিন্তু ব্রিটিশ কারিকুলামের সাথে কীভাবে অ্যালাইন করে বাংলা মিডিয়ামের কারিকুলাম করা যায়, একসাথে বাচ্চারা যাতে উঠে বসে পড়াশোনা করতে পারে, কাজগুলো ওভাবে করে এটার একটা ভালো দিক হচ্ছে যে আমি দেখছি যে ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ বাচ্চারা হচ্ছে আ বাংলাদেশে পাবলিক অ্যাডমিশন টেস্টগুলোতে মানে পার্টিসিপেট করতে পারে না। খুব কম বাচ্চা পারে। এর মেইন রিজন হচ্ছে ওই যে সিলেবাস কারিকুলাম ডিফারেন্স। সো সেই অনুযায়ী একটা যদি পসিবিলিটি হয় করার চেষ্টা করা। মানে ওভারঅল আমি যেটা মনে করি যে আ অফকোর্স আপনার এটা স্বীকার করতে হবে, আমাদের এটা স্বীকার করতে হবে যে ব্রিটিশ কারিকুলামরা ওরা অনেক চিন্তাভাবনা করে কারিকুলাম ডেভেলপমেন্ট করছে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে কোনোভাবে ২ টা মিডিয়ামকে মার্জ করে বর্তমান গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে এটা নিয়ে একটু বসা, গবেষণা করা। যে কিভাবে আমরা ইভেন নট অনলি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সবাই মিলে বসে এক মানে অফকোর্স ডিফারেন্সেস না থাকলে তো একাডেমি আমি পার্থক্য করব কিভাবে? কিন্তু তারপরেও একটা মার্জ পয়েন্ট থাকবে যাতে সবাই কম্পিটিশনটা করতে পারে মিনিমাম। বুঝতে পারছি। তো এখন তো টিচিং প্রফেশনে আসোস। তো এই জায়গাটাতে যে আসলে এটা তোর কাছে কত বড় মনে হয় ব্যাপারটা? এখানে হচ্ছে মানে আমি বলব যে আমি আমার আম্মুর একটা উদাহরণ দেই। আমার আম্মু হচ্ছে যখন ফার্স্ট টাইম আত্মীয়স্বজনের সাথে দেখা করতো, তো স্নিগ্ধ তো মানে রিল্যাক্সের জব করে এভাবে বলতো, হ্যাঁ। আমার মতে হচ্ছে আ টিচিং প্রফেশন হচ্ছে সবচেয়ে স্ট্রেসফুল জব। হুম। আ মানে স্পেশালি হচ্ছে যখন সেকেন্ডারি স্কুলে আমি টিচিং করাচ্ছি, তখন হচ্ছে আমার মানে এখানে বাচ্চাকে ডিল করে ওই বাচ্চাকে বুঝানো ভেরি টাফ জব। আমি আমি মনে করি যে অনেকেই টিচিং প্রফেশনে ঢুকে যায় হচ্ছে যে রিল্যাক্স জব আছে বা খুব হাই একাডেমিয়া রেজাল্ট আছে। আমার মতে হচ্ছে আ আগে ওর উচিত যে যারা টিচিং প্রফেশনে ঢুকে ও আসলে ডেলিভার মানে বুঝাইতে পারে কিনা মানুষকে। এটা খুব ইম্পোর্টেন্ট। আমি যেটা মনে করি যে অনেক টিচাররা আসলে এই জায়গাটায় এসে আ মানে ফেইলড, অ্যাকচুয়ালি ফেইলড। আমি অনেকেই জানি। আম যারা বাচ্চাদেরকে বুঝানো কিন্তু অনেক টাফ হুম, একটা জিনিস। হুম, হুম। এর মধ্যে হচ্ছে যারা টিনেজ বাচ্চা ওদের তো বোঝানো আরো টাফ। ওকে থামানোই মানে খুব কঠিন। তো আমার মতে হচ্ছে টিচিং প্রফেশন ইস ভেরি চ্যালেঞ্জিং ফর মানে ফর এখনো। মানে আমি যদি বলি যে না ফার্স্টের দিকে চ্যালেঞ্জিং ছিল, এখনো না। আর ইভেন মানে শুধু স্কুল না, যখন একটা স্টুডেন্ট যদি আমার কাছে পড়তে আসে, হুম। ওকে যে পড়ানোর জন্য যে আমার একটা ওর সাইকোলজি বুঝা
এটাও কিন্তু অনেক টিচারের নেই। অনেক টিচাররা এটা জানে না। কিন্তু আমি যেটা আমার বলা যায় যে ইংলিশ মিডিয়ামে জিনিসটা হচ্ছে এই ট্রেনিংটা দেওয়া হয় যে বাচ্চাদের সাইকোলজি কীভাবে বুঝতে হয়, বাচ্চাদের সাথে কীভাবে ডিল করতে হয়। আর সবচেয়ে ভালো হয় আমি মনে করি যাদের টিচার হওয়ার ইচ্ছা তাদের হচ্ছে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যখন বাচ্চাদের সাথে ডিল করবে ধমক ছাড়া বাচ্চাদেরকে কীভাবে বোঝানো যায়। এটা যদি প্র্যাকটিস করে দেয় আমার মতে টিচিং প্রফেশনের 90% জব ডান। কারণ সেকেন্ডারি স্কুলের পড়াশোনা একটা গ্র্যাজুয়েটের জন্য খুব বেশি আহামরি কঠিন পড়াশোনা না। না। এটা খুব হুম। বেশি কঠিন সত্যি কথা যেটা। যেকোনো সাবজেক্ট সে পড়াইতে পারে। অফকোর্স নিজের স্পেশালিটি বোঝার ইম্পর্টেন্ট। তো তারপরও যে সাবজেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুঝতে শিখায় যে কীভাবে বাচ্চাদের ডিল করতে হয়। তো এইখানে আমার একটা নতুন একটা অভিজ্ঞতা বলা যায়। নতুন একদম নতুন অভিজ্ঞতা যে বাচ্চাদের সাথে ডিল করা। ওকে। এখন এখন কি মানে এই টাইমেও কি তুই বুলিং এর শিকার হোস? তোর সাইজ অনুযায়ী? হ্যাঁ, মেট্রোতে মেট্রোতে? এটা সবচেয়ে বেশি আমি দেখছি। মানে আমি তো মোস্ট অফ দ্য কেস আমার জার্নিটা উবারে হয়। তো কারণ আমি হচ্ছে মিশতে পারি নাই এরকম জিনিসটা বুঝি নাই। কিন্তু আমার এক কলিগ হচ্ছে রিসেন্টলি ডিসাইড করছে যে উনি যেহেতু গাড়ি আনে তো বলছে যে স্যার আপনি বিজয়ী সরণি পর্যন্ত আসলে আমি তো আপনাকে নিয়ে যেতে পারি। তো ওই জন্য হচ্ছে মেট্রোতে যাওয়ার সময় এই জিনিসটা অনেক বেশি হয় যে স্পেশালি দুপুরের দিকে যখন ভিড় থাকে। মানুষ মানে মানুষ তাকায় থাকে। এখানে আবার পজিটিভ একটা দিক আছে যেটা হলো বাচ্চারা হচ্ছে স্কুলের বাচ্চাদের কাছে একটা আলাদা পরিচয় থাকে। কোন নেগেটিভ ওয়েতে হলেও একসময় বাচ্চাটা আমাকে চিনতে পারে দূর থেকে মহান স্যার আসছে। আচ্ছা, আর আচ্ছা। মেট্রোতে প্রচুর কথা শোনায় মানুষ, আমি এটা দেখছি। কথা শোনায় বলতে কি? দিনে যেমন একবার হচ্ছে হুম। আমি গল্প বলতে পারি যে আমরা হচ্ছে ৯টায় আমাদের স্কুল ছিল ১০টায়। আমরা ডিসাইড করছিলাম যে ৯টার দিকে মেট্রোতে রওনা দিলেই হয়। ৮:৩০ ৯টা আই গেস। তো আমরা হচ্ছে তখন হচ্ছে মেট্রোতে পিক টাইম। তো মেট্রোতে হচ্ছে কি হয়েছে বিজয় সরণিতে নামে কম মানুষ মতিঝিল যাওয়ার পথে। হ্যাঁ। তো আমি তো জানতাম ফার্ম না। গেটে নরমালি। হ্যাঁ, মানুষ ফার্ম গেটে নামে তো আমাদের তো বিজয় সরণি নামতে হবে। তো আমার সাথে যে কলিগটা যায় উনি হচ্ছে বের হয়ে যেতে পারছে। আমি বের হইতে পারতেছি না। তো ভিড় তখন অনেক হচ্ছে বেশি। মানুষ প্রচণ্ড মানে ওর নিজেরও স্বার্থ আছে, ঠিক আছে? কিন্তু আপনার সামনে যে মানুষটা একদম অপরিচিত, এটা তো আপনার কেউ না। ও আপনার থেকে হয়তো পজিশনে অনেক উপরে আছে, এরকম আপনার বোঝা উচিত। মানুষ ওটা বুঝে না, ঠাস করে মন্তব্য করে দেয়। যে বলে দিচ্ছে, "আরে এত হলে তো বেরোতে পারবে না, এটা সমস্যা।" তুই বেটা আমার বেরোতে দেয়। বিয়ের সময় যদি কেউ নাই উঠে, তুমি তো সরে আমাকে বেরোতে দিতে পারতা। এই জিনিসটা বুঝে না। যদিও ওই কলিগটা অনেক ধাক্কাধাক্কি করে আমাদেরকে বের করছে, আমাকে বের করছে। আমি নিজেও ধাক্কাধাক্কি করে বের করছে। কিন্তু তখন দেখছি যে মেট্রোতে মানুষ প্রচুর মন্তব্য করতে মানুষ পিছিয়ে যায় না। যদিও নিজেরা ব্যস্ত থাকে কিন্তু মোস্ট অফ দ্য কেস। বুঝতে পারছি। আচ্ছা এই ইনসিডেন্ট ছাড়াও মানে মোটা হওয়া ছাড়াও এরকম কোনো ইনসিডেন্টের কারণে কি কোনোদিন এমন হয়েছে যে তুই একা, একা কান্নাকাটি করছিস রাতের বেলা, সেটা কেউ জানে না, এরকম? না, তুই রাতের কোনো বেলা কান্নাকাটিটা হয়নি। আম্মু যখন অসুস্থ হয়, ক্যান্সারের ইয়েতে হয়, তখন হচ্ছে মানে স্ট্রেসে কান্নাকাটি হয়েছে। কিন্তু তাছাড়া মানে অন্য কোনো ইস্যু নিয়ে কখনো হয় না? না, মানে রাতের বেলাতে তেমন একটা হয় না। এইটার কারণও বলা যায় যে খুব বেশি এই যে ছোট সার্কেল থাকার কারণে আচ্ছা, ওরিয়েন্টেড। আচ্ছা। হ্যাঁ, এরকম ঝগড়াঝাটি হলে কান্নাকাটি হয়েছে যে বিভিন্ন ইস্যু হয় না, ফ্যামিলি হুম, হুম। মারামারি ঝগড়াঝাটি হুম, হুম। ওই সময় আর কি। আচ্ছা, এমন কোনো কিছু কি আছে? মানে কোনো একটা কষ্ট হইতে পারে বা কোনো একটা না পাওয়া হইতে পারে যেটা কেউ জানে না এখন পর্যন্ত? আমার স্টুডেন্টরা জানে, আমার ফ্যামিলিতে হয়তোবা জানে না। বা ফ্যামিলি হয়তোবা বলি নাই তেমন একটা। আমার স্টুডেন্ট বা ফ্যামিলি বুঝেও কিনা। আ আমার স্টুডেন্টদেরকে আমি বলি। সেটা হলো আ আমার খুব ইচ্ছা হয়ে গেছিল যে সেকেন্ড ইয়ারে, হুম। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যে আমি হচ্ছে একটু মানে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি পড়ব। এটা আচ্ছা। একটা ইচ্ছা ছিল। হুম, হুম। হ্যাঁ? আ আমার স্টুডেন্টদেরকে আমি বলি মাঝে, মাঝে। কিন্তু আসলে তখন আসলে বেশি লেট। সত্যি কথা এটা। না, বেশি লেট হওয়ার কারণে যেটা হয়েছে যে আমার তো এটা পসিবল হয়নি। ঢাকা ইউনিভার্সিটিতেও যদিও ওয়েটিং লিস্টে আসা হয়েছে। কিন্তু বুয়েটে একদম চান্স পরীক্ষাই দিতে দেয় নাই। সুযোগই পাই নাই। তো তখন হচ্ছে ওই পেইনটা ছিল। আচ্ছা। বহুদিন ছিল। হুম, যে কারণ ওই পেইনটা থাকার কারণ হচ্ছে আমি যেমন আমার স্টুডেন্টসদেরকে বলি যে নিজের ভুলের কারণে যেটা হইছে এটা তো আমি বুঝতে পারতেছি। নিজের ভুল। এটা তো এরকম না যে আমার ভুল না, আমি যে জানি না এরকম কিছু না। আমি নিজেই খামখেয়ালি করছি। তো ওই জিনিসটা আমি বলি যে এই জিনিসটা স্ট্রেসফুল লাগছে যে আ
তারপরে মাঝে মধ্যে মনে হয় যে এই যে ডিসিশন যে বাইরে যাওয়া না না যাওয়াটা ডিসিশন নেওয়াটা কি ঠিক হয়েছে কিনা মাঝে মধ্যে মনে হয়। কারণ দেশের যে পরিস্থিতি মানে হালাল ওয়েতে খুব কষ্ট হয় মানুষের কিন্তু আসলে আয় রোজগার করতে, এটা আসলে বাস্তবতা। এটা বাস্তব। অ্যান্ড সবচেয়ে কষ্ট যেটা হয় যে এই মানে আগে যেটা বলতাম মাথার ঘাম পায়ে ফেলে বা কি জানি আরেকটা বলতো নাকি পানি করে আমরা যে কষ্ট করি আসলেই কিন্তু হালাল ওয়েতে এখন এখন খুবই টাফ মানুষ টিকে থাকা। তো হালাল ওয়েতে মানে মানুষ ২ নাম্বারই করতে ২ মিনিট দেরি করে না। তো এই জিনিসটার মধ্যে হচ্ছে বলা যায় যে মাঝে মধ্যে মনে হয় যে মানে যদি এটা ঠিক না, কিন্তু মনে হয় যে যদি চলে যেতাম মনে হয় লাইফ একটা ভালো জায়গা না এটা আমার মনে হয়। কারণ আমাদের মেক্সিমাম অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেল বা যারা ছিল, ফ্রেন্ড সার্কেল বলব না, আমাদের ক্লাসমেট যারা ছিল মেক্সিমাম কিন্তু দেশের বাইরে। হ্যাঁ, হ্যাঁ। সো আমাদের একটু এরকম ফিল হওয়াটা স্বাভাবিক। এটা আমি অস্বাভাবিক এমনিও মনে করি না। আচ্ছা, তো আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো এখন যদি এরকম হয় যে তোর ফুল লাইফের জার্নি এখন পর্যন্ত, হুম। এটা যদি এক লাইনে বলা যায় তুই এটাকে কি বলবি? বা একটা ওয়ার্ডে যদি বলতে চাস? একদম ফুল লাইফের জার্নি। এক ওয়ার্ডে এক ওয়ার্ড বা একটা লাইন বলতে পারোস, ২ টা লাইন বলতে পারোস তোর ইচ্ছা। লাইফের জার্নি হচ্ছে মানে এটা মোস্ট প্রবাবলি চার্লি চ্যাপলিনের একটা কথা। চার্লি চ্যাপলিন বলতো যে আওয়ার লাইফ ইজ এ ট্র্যাজেডি। আমাদের জীবনটা একটা ট্র্যাজেডি, কিন্তু এটা ফ্রেমের মধ্যে আসলে মনে হয় যে কমেডি। হুম, মানে এটার পার্সপেক্টিভ, তাই না? মানে এই জিনিসটা প্রথমে মনে হতো যে আরে আন্দাজে বলছে আর কি একটা জিনিস, কিন্তু আসলে মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে একটা মানুষকে খুব কাছের থেকে দেখবে না আর একটা মানুষ, ততক্ষণ পর্যন্ত বুঝবে না যে ওর লাইফটা ট্র্যাজেডি মধ্যে আছে। মানে তুমি যতক্ষণ বুঝবা না ওর লাইফটা ট্র্যাজেডি, ওর ট্র্যাজেডি আমার কাছে কমেডি লাগবে। এই জিনিসটা হচ্ছে মানুষ বুঝে না যে মানুষের যে মানে যেমন একটা যেমন আমার ব্যাপারে যদি বলি যে রিক্সায় উঠতে যে কষ্ট হয় এটা একটা ট্র্যাজেডি আমার কাছে, কিন্তু তার পাশের যে রাস্তায় দাঁড়ায় ফুটপাতে ওর মানুষের কাছে এটা একটা কমেডি। যে রিক্সায় উঠতে আরে রিক্সায় উঠতে হয়, ঠিক একই জিনিস আমার মধ্যেও আছে কিন্তু। যেমন আমি 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 নিজের দোষ বলি যে কোনো স্টুডেন্ট যদি স্ট্রাগল করে এখন অনেক চেঞ্জ হয়েছে। শুরুর দিকে আমি যখন টিচিং প্রফেসর স্টুডেন্টস স্ট্রাগল করতো ম্যাথে, তখন বিরক্ত বোধ হইতো যে পারতেছে না কেন। আমার কাছে ওর এই জিনিসটা কমেডি, এ পারবে না কেন। ওর জন্য কিন্তু ট্র্যাজেডি, ও খুব কষ্ট হচ্ছে, ওর পারতেছে না মাথা কেন, ওর নিজের খারাপ লাগছে, সবাই পারতেছে আমি পারি না কেন। সো এটা লাইফ। এখন মনে কর যেহেতু আমরা শুরুই করছিলাম যে বুলিং নিয়ে, হ্যাঁ। মোটা হওয়া, কালো হওয়া যেটাই হোক, তো এরকম যারা করে তাদের তুই কি অ্যাডভাইস দিতে চাস? যারা বুলিং করে মানে আর যারা ফার্স্ট অফ অল ফেস করে, মানে দুইজনই। যাদের মানে যারা গায়ের রং নিয়ে কথা বলে তাদের আসলে সোসাইটিতে মানে জিনিসটার কথা শুনতে খারাপ লাগবে, তাদের আসলে সমাজে থাকাই উচিত না, তাদের বনে জঙ্গলে থাকা উচিত। সত্যি কথা। বনেরা বনে সুন্দর। মানে গায়ের রংটা নিয়ে কথা বলার কোনো অনুমতি কাউকে বলা উচিত না। মানে কোনোভাবে এটাকে আমরা মানে সহজ করে বলা যায় আচ্ছা বলছে বলছে না, ওইটা টলারেট করা উচিত না। ও আসলে সোসাইটির জন্য কোনো উপকারী না, যত বড় কিছু করুক। এইটা সোসাইটি চেঞ্জ করতেই হবে, গায়ের রং নিয়ে কথা বলা। আর যদি মোটার ব্যাপারটা বলি, মোটার ব্যাপারটা হচ্ছে যদি সুযোগ থাকে একটা বাচ্চা যখন মোটা হচ্ছে, বাবা মাকে বোঝানো যে ওর মানে কোন কারণে মোটা হচ্ছে ফিগার আউট করে। একটা হচ্ছে হরমোনজনিত রোগের কারণে যদি হয়, যেটা ডিফারেন্ট যে একটা রোগের কারণ হচ্ছে। আরেকটা হচ্ছে যদি অসুস্থতাটা থাকে যে তার খাওয়ার কারণে, তার লাইফস্টাইলে খেলাধুলা করতে না পারার কারণে, তখন হচ্ছে বাবা মাকে বলা উচিত যে ওকে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটিসে রাখতে হবে। আর যারা হচ্ছে মোটা মোটা বলে মানে বুলিং যাদের অভ্যাস, তাদের কাছে আমার স্পেশালি যারা বয়স্ক মানুষ, বাচ্চারা তো করবেই, বয়স্ক মানুষ যারা তাদেরকে আমার বলা উচিত যে মানে আপনি যত আয় রোজগারই করেন, আপনার আসলে মানসিক যে গ্রোথটা হয় নাই, মেন্টাল গ্রোথ হয় না। আপনি আসলে সোসাইটি বিলং করেন না। মানে এই ২ কেসে যারা কালো করে সবাই, ওরা আসলে সোসাইটি বিলং করে নাই। উচিত না ওদের সোসাইটিতে থাকা। ঘরের মধ্যে, জেলের মধ্যে থাকা উচিত। আর সেম কেস ফর যে হচ্ছে মজা করতে বলতে থাকে, ঠ্যাস মারতে বলতে থাকে, তখন তাদের উচিত না সোসাইটিতে থাকা। যাই হোক, তো আজকে আমরা পডকাস্টের একদম শেষ মোমেন্টে চলে আসছি। আই থিংক আমাদের আজকে ফার্স্ট এপিসোড দেখে আপনারা কিছুটা হলেও নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন, কিছু জিনিস হয়তো বা শিখতে পারবেন এবং স্নিগ্ধ লাইফ স্টোরি থেকে
আপনাদের লাইফে কিছু জিনিস ইমপ্লিমেন্টও করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা এই পডকাস্ট দিয়ে হয়তোবা অনেক সময় আমি থাকবো বা আমাদের এই পডকাস্টের হোস্ট অন্য কেউ থাকবে। সবসময়ই আমরা এটাই চেষ্টা করব যে আমাদের লাইফ স্টোরি থেকে যাতে আপনারা ছোট, ছোট কিছু জিনিস শিখতে পারেন এবং আপনাদের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আজকের মতো এতটুকুই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমার কাছে হোক, স্নিগ্ধর কাছে হোক, অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা সেটা আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।